আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল সিপিআইএম আলাদা দল, কিন্তু একই দোকান। ভোট নষ্ট না করার পরামর্শ মোদির। গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভালো ফল করবে বিজেপি, শেষ দফার আগে হুঙ্কার মোদির। বড় স্বস্তি পেলেন রাম রহিম, কারাদণ্ড থেকে পেলেন মুক্তি। বন্যাত্রদের জন্য আশ্রয়স্থল বদলে গিয়েছে সরকারের ধান সংগ্রহ কেন্দ্রে। বাংলায় সুশাসন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না, বললেন মোদি। জামিন চেয়ে ফের হাইকোর্টের দরজায় হেমন্ত সোরেন। সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হবেন মোদি, যোগে বসবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। রেমাল দুর্যোগ মোকাবেলায় যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী। আসছে বিস্তারিত আলোচনায়। বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূলের সঙ্গে এবার সিপিআইএমকেও নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারুইপুরে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল এবং সিপিআইএম আলাদা দল, কিন্তু তাদের দোকানে একই জিনিস পাওয়া যায়। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে এদিন অশোকনগর বারুইপুরে জনসভা করার পাশাপাশি উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 100 জনের মধ্যে 90 জনকে প্রশ্ন করুন, জবাব পাবেন মোদি ক্ষমতায় ফিরছে। তাহলে মোদির ফেরা যখন নিশ্চিত, তখন অন্য কোথাও ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন কেন? এরপরেই তৃণমূলের সঙ্গে সিপিআইএমকেও একযোগে নিশানা করে নরেন্দ্র মোদি বলেন, সিপিআইএম তৃণমূল আলাদা দল, কিন্তু তাদের দোকান একই। দুটি দলই ইন্ডিয়া জোটে রয়েছে, তারা বাংলাকে ধ্বংস করেছে। দুই দলই তোষণের রাজনীতি করে এবং গণতন্ত্র বিরোধী। পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা, বাংলায় যে কোনো নির্বাচনে খুন রক্তপাত ছাড়া হয় না। এখানে গণতন্ত্র বাঁচাতে পাহারা দিতে হয়। নরেন্দ্র মোদির দাবি সিপিআইএম আসলে তৃণমূলকে সাহায্য করছে। আসছি পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে ভালো ফল করবে বিজেপি। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, বাংলায় অস্তিত্ব রক্ষা লড়াই করছে তৃণমূল। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা, সেই প্রশ্নের জবাবে মোদি বলেন, বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আমাদের 3 জন বিধায়ক ছিলেন। সেখান থেকে বাংলার মানুষ আমাদের বিধায়ক সংখ্যা 80-র কাছাকাছি নিয়ে গিয়েছেন। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আমরা প্রচুর আসন পেয়েছি। এবার গোটা দেশের মধ্যে বাংলাতেই বিজেপি সবথেকে ভালো ফল করবে। বাংলাতেই বিজেপি সবথেকে বেশি সাফল্য পাবে। বাংলার নির্বাচন একপেশে হচ্ছে। তৃণমূলকে নিশানা করার প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষই এই নির্বাচনে বাংলায় নেতৃত্ব দিচ্ছে। এই কারণেই ক্ষমতায় থাকা তৃণমূলের নেতারা ভয় পাচ্ছেন। বাংলায় একের পর এক খুন হচ্ছে, হামলা হচ্ছে, বিজেপি কর্মীদের জেলে বন্দি করা হচ্ছে। তারপরেও বাংলার মানুষ ভোট দিচ্ছেন, ভোটের হারও বাড়ছে। যদিও প্রধানমন্ত্রীর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 2021 সালেও ওনার এই আশা আমরা দেখেছি। তখনও উনি বলেছিলেন বাংলায় বিজেপির 200 পার করবে। গোটা দেশ থেকে খবর আসছে বিজেপি হারছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। ভোটের পর তিনি অনুভব করবেন তার চেয়ারটা আছে, কিন্তু তিনি আর ক্ষমতায় নেই। আসছি পরবর্তী খবরে। 22 বছরের পুরনো মামলার স্বস্তি পেলেন ডেরা সাচ্চার প্রধান গুরমিত রাম রহিম। খুনের মামলায় তাকে মুক্তি দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। রঞ্জিত সিং হত্যা মামলায় মুক্তি পেয়েছেন রহিম। ওই মামলায় সিবিআই আদালত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট। রাম রহিম সহ আরও 5 জনকে বেকসুর খালাস করেছে আদালত। ওই মামলায় 2021 সালে সিবিআই আদালত রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 31 লক্ষ টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। খুনের ঘটনাটি 2002 সালের। ওই বছরের 10 জুলাই কুরুক্ষেত্র জেলার খানপুর কলিয়ান গ্রামে একটি ক্ষেতের গাছে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে রঞ্জিত সিংকে। খুনের অভিযোগ সেই সময় নেওয়া হয়নি বলে দাবি করে তার পরিবার। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। পরে হাইকোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। 2021-এর 18 অক্টোবর পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। সেই মামলায় মুক্তি পেলেন রাম রহিম। 2017 সালে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছিল এবং তাকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে 2019 সালে একই সিবিআই আদালত তাকে শীর্ষের সাংবাদিক রামচন্দ্র ছদ্মপতি হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। গত কয়েক বছর ধরে জেলেই রয়েছেন রাম রহিম। কয়েকবার প্যারোলে জেলের বাইরে বেরিয়েছিলেন তিনি। দিন আরও যাদের মুক্তি দেওয়া হলো তারা হলেন অবতার সিং, কৃষণ লাল, জসবীর সিং, সবদল সিং। মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। আসছি পরবর্তী খবরে। ছিল বন্যাত্রদের জন্য তৈরি আশ্রয়স্থল, হয়ে গেল খাদ্য সরবরাহ দপ্তরের ধান সংগ্রহ কেন্দ্র।
মাধবকাঠির বন্যাত্রদের আশ্রয়স্থল রেমালের পূর্বাভাসেও কেন ধান সংগ্রহ কেন্দ্র হয়েই রয়ে গেল, সেই প্রশ্ন তুলছেন মাধবকাঠির সর্দারপাড়ার বানভাসী মানুষেরা। সোমবার দুপুরে রায়মঙ্গল নদীর জল সর্দারপাড়ার বাঁধধুরি মাটির আলুড়িয়ে বানভাসী করে গ্রামবাসীদের। মাধবকাঠিতে আশ্রয়স্থল থাকা সত্ত্বেও তাদের কেন সরিয়ে নিয়ে যাওয়া হলো না, সেই প্রশ্নই প্রশাসনের কাছে তুলে ধরেছেন সহায় সম্বলহীন মানুষগুলি। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে মাধবকাঠি এলাকায় তৈরি হয়েছে বন্যাত্রদের জন্য আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয়স্থলে এখন বস্তা বস্তা ধান মজুত করে রাখা। আশ্রয়স্থলের একতলায় ঢুকতেই চোখে পড়বে ঢিবির মতো করে রাখা বস্তা বস্তা ধান। এলাকাবাসীদের অভিযোগ, আশ্রয়স্থলের অবস্থাও খুব একটা ভালো নয়, স্যাঁতসেঁতে। সিঁড়ির ভিতরের দিকের দেওয়ালে ড্যাম ধরেছে। সরকারের ধান সংগ্রহ কেন্দ্রে রূপান্তরিত হওয়া এই বিল্ডিংয়ে যারা কাজ করছেন তাদের বক্তব্য, যেহেতু এই আশ্রয়স্থল অনেকদিন আগে বানানো হয়েছিল, এখানে মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারে না বলে কিছু দূরে বড় আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে। দুর্গতদের এখন সেই আশ্রয়স্থলেই নিয়ে যাওয়া হয়। বর্তমানে খুব অসুবিধা হলে তবেই মানুষ এই আশ্রয়স্থলে আসেন। এদিকে এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন বাম প্রার্থী নিরাপদ সর্দার। বসিরহাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নিরাপদ সর্দার। তার কথায় এই ধান ক্রয় কেন্দ্র অন্তত এক সপ্তাহ আগে গুটিয়ে নেওয়া উচিত ছিল। সরকারের যদি মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা থাকতো তাহলে এই অবস্থায় ওখানে ধান কিনত না। আসছি পরবর্তী খবরে। বারুইপুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তৃণমূলের সঙ্গে সুশাসনের কোনো সম্পর্ক নেই। বাংলায় সুশাসন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, দূরবীনও নয়, মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। বাংলায় মাফিয়াদের জমি দেওয়া হচ্ছে, বাংলার উন্নয়নে তৃণমূলই বাধা দিচ্ছে। আমি বলবো এই নির্বাচনে কেন্দ্রের কাজ দেখেই পদ্মে ভোট দিন। আসছি পরবর্তী খবরে। জামিন পেতে মরিয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ফের হাইকোর্টে শরণাপন্ন হলেন তিনি। সোরেন আদালতে জানান, 8.5 একর জমির কোনো নথিতে তার নাম উল্লেখ নেই। তার বিরুদ্ধে অর্থ তছরূপের প্রতিরোধ আইনের অধীনে কোনো অপরাধ করা হয়নি। সোরেনের আরও দাবি, ইডি কিছু লোকের কথাই বিশ্বাস করে দাবি করেছে জমির পার্সেলটি তার, কিন্তু বিবৃতি সমর্থন করার জন্য কোনো নথি নেই। সোমবার ঝাড়খণ্ড হাইকোর্টকে বিষয়টি দ্রুত শুনানির জন্য অনুরোধ করেছিলেন। মঙ্গলবার বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায়ের এজলাসে সেই মামলা নথিভুক্ত হয়েছে। উল্লেখ্য, কেজরিওয়ালের জামিনের উদাহরণ টেনে ভোটের প্রচার করতে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্তিত হন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ইডির গ্রেপ্তারের বিরুদ্ধেও একটি মামলা তিনি করেছেন শীর্ষ আদালতে। জামিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ ওই আর্জিতে তথ্য গোপন করা হয়েছে। হেমন্ত যে আদালতে আরেকটি জামিনের আর্জি জানিয়েছিলেন সেটা এই আবেদনে জানানো হয়নি। আদালত জানিয়ে দেয়, হেমন্তের এই আচরণ কলঙ্কমুক্ত নয়। 22 মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টে সোরেনকে বলেছিল, বিচারাধীন আদালত যখন অর্থ তছরূপের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন, তখন কিভাবে আশা রাখছেন ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানানোর। উল্লেখ্য, জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত 31 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টর গ্রেফতার করেছিল হেমন্তকে। গ্রেফতারের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। আসছি পরবর্তী খবরে। লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর কন্যাকুমারীতে দুদিন ধ্যানমগ্ন হবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অধীরে যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ধ্যান মণ্ডপমে বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। 8 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতে। 4 জুন ভোট গণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে 30 মে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, 30 মে সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি। 2014 সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। 2019 সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে। সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে একটি শিলায় বসে 3 দিন ধ্যান করেছিলেন তিনি। সেখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয় সেখানে আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ। হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে ওই শিলা। ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। সেই শিলা ধ্যান মণ্ডপমে ধ্যানে বসতে চলেছেন মোদি। 1 জুন ভোট রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা ও চণ্ডীগড়ে। আসছি পরবর্তী খবরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সৃষ্ট সুপার সাইক্লোন রেমালের দাপটে টানা 2 দিন ঘূর্ণিঝড় আর ভারী বর্ষণের দাপট দেখল শহর কলকাতা। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী একাধিক এলাকা।
কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছিল উদ্ধারকারী দল। বিপদের মুহূর্তে উপস্থিত উদ্ধারকারী দলের কারণে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে রেমাল যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমরা করব জয়। পাশাপাশি রেমাল সাইক্লোনের মৃতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতোই গত রবিবার গভীর রাতে রাজ্যের দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা ছাড়াও বাংলাদেশের একটা অংশে আসতে পড়েছিল রেমাল সাইক্লোন, যার জেরে রবিবার ও সোমবার দিনভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে। রাজ্যের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আগেই নিরাপদ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রেমালের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বাড়িঘর ভেঙে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অস্থায়ী শিবিরে। কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রতি মুহূর্তে দুর্গতদের পাশে ছিল উদ্ধারকারী দল। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে সেই রেমাল যোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি ত্রাণের কাজ খুব কাছ থেকে দেখেছি। যারা এই বিপদে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে আমার তরফে কৃতজ্ঞতা। অন্যদিকে ঘূর্ণিঝড়ের ফলে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত সোমবার পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে ডায়মন্ড হারবার এলাকার দুর্গতদের পাশে দাঁড়ান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ত্রাণ শিবির নিয়েও দুর্গত মানুষের পাশে দাঁড়ান।